সংবিধানের বিরুদ্ধে গিয়ে সংবিধানের বাইরে নিজের ইচ্ছামতো আইন তৈরি করতে গিয়ে প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে সংবিধানে না থাকা সত্ত্বেও যে গণভোটের আদেশ জারি করিয়েছিলেন মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে, সেই গণভোটের আদেশ সম্ভবত বাতিল হতে চলেছে। গণভোট হয়েছে, গণভোটের জন্য অন্তত ১,৫০০ কোটি টাকা খরচ করা হয়েছে। এই ১,৫০০ কোটি টাকা রাষ্ট্রের যেটা খরচ করা হলো অতিরিক্ত, সেই টাকা এখন কি তাহলে প্রফেসর ইউনূসের কাছে জরিমানা হিসেবে আদায় করা উচিত, কিংবা গ্রামীণ ব্যাংকের কাছ থেকে এই টাকাটা আদায় করা উচিত যদি গণভোট বাতিল হয়ে যায়? দুর্দান্ত একটা ব্যাপার বোধহয় ঘটতে চলেছে। দুর্দান্ত শব্দটা ব্যবহার করা ঠিক হবে কিনা সেটাও একটা বড় ব্যাপার, কারণ দুর্দান্ত শব্দটা পজিটিভ ব্যাপার। অনেকেই আবার মনে করতে পারেন গণভোটের আদেশ বাতিল হওয়া তাহলে কি পজিটিভ ব্যাপার? না, পজিটিভ নেগেটিভ কোনোটাই বলতে চায় না, কিন্তু একটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে যে সংবিধানে যাহা নাই তাহার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা সেটা অবশ্যই অবৈধ, এবং সেই অবৈধ ব্যাপারটা সম্ভবত পাশ হচ্ছে না, এমন একটা ইঙ্গিত পাওয়া গেছে সংসদীয় কমিটির বৈঠক থেকে। তাহলে কি সত্যি এই সংসদের যে মেয়াদ, 2 দিন পরেই সংসদের অধিবেশন বসতে চলেছে, 29শে মার্চ সংসদের অধিবেশন বসবে, এবং এই অধিবেশন চলাকালীন সময়ে প্রফেসর ইউনূসের এই গণভোট এবং জুলাই সনদের অধ্যাদেশ বাতিল হয়ে যাচ্ছে? চলুন একটু মেটিকুলাস ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করি, কি খবর আসছে সংসদের ভেতর থেকে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গণভোটের কথা, তার আগে জানিয়ে দিই যে নতুন একটি প্ল্যাটফর্ম আমাদেরই উদ্যোগ, সেটা হচ্ছে ক্ষুধার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা, ফুড ফর অল, সবার জন্য খাদ্য। মহান স্বাধীনতা দিবসে এই উদ্যোগটা শুরু করা হয়েছে, কারণ আমরা 55 বছর হলো স্বাধীনতা অর্জন করেছি বটে, কিন্তু এখনও বাংলাদেশের বহু মানুষ খাদ্যের স্বাধীনতা অর্জন করতে পারেননি। বহু মানুষ অভুক্ত থাকেন। সেই অভুক্ত মানুষদের যেন, যাদের মানে অ্যাবিলিটি আছে, তারা যেন খাবার দেয়, সেই প্রতীকী ব্যাপারটা তৈরি করার জন্য, সমাজে একটা প্রভাব তৈরি করার জন্য এই উদ্যোগটা, যার পাশে আপনি দাঁড়াবেন এই প্রত্যাশা ওদের এবং আমাদের সবার। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম গণভোট অধ্যাদেশের কথা। গণভোট অধ্যাদেশ নিয়ে যে আলোচনাগুলো আসছে সংসদের কমিটির আলোচনা থেকে, সেখান থেকে যতটুকু বোঝা যাচ্ছে, এবং মহান স্বাধীনতা দিবসে বিরোধী দল এনসিপি জামাতের আলোচনা থেকে যেগুলো বোঝা যাচ্ছে, তাতে নিশ্চিত করেই গণভোটের আদেশ বাতিল হতে চলেছে। কি বলছে গণমাধ্যম? সমকালের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব নিয়ে টানাপোড়েন। কি প্রস্তাব করা হয়েছে? সেখানে প্রস্তাব করা হয়েছে 133টি অধ্যাদেশের 113টিতে একমত বিশেষ কমিটি, দুদক, পুলিশ, বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে। এই যে 113টিতে একমত, বাকি 20টিতে একমত না, বাকি 20টি অধ্যাদেশ বাতিল হচ্ছে, এবং সেই 20টি অধ্যাদেশের মধ্যে গণভোটের অধ্যাদেশও রয়েছে। শোনা যাচ্ছে এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে একটা লিখিত চিঠিও এই কমিটিকে দেয়া হয়েছে যে এটা সংসদে পাশ হবে না, এটা যেন কমিটিতেই মানে বাতিল করে দেয়া হয়, সেই ব্যাপারেই চিঠি দেয়া হয়েছে, এরকমটা শোনা যাচ্ছে। সমকাল কি বলছে? সমকাল বলছে যে যে আদেশের ওপরে গণভোট হয়েছে, যে অধ্যাদেশের মাধ্যমে গণভোট হয়েছে, সেই গণভোট অধ্যাদেশ 2025 নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে। জামাতের ভাষ্য, ক্ষমতাসীন দল বিএনপি অধ্যাদেশটি বাতিলের প্রস্তাব করেছে, এতে তারা আপত্তি জানিয়েছে। তবে সরকারি দলের ভাষ্য, তারা অধ্যাদেশটি বাতিল বা গ্রহণের সিদ্ধান্ত নেয়নি, আলোচনা চলছে। বুধবার জাতীয় সংসদে বিশেষ কমিটির সভা শেষে পরস্পর বিরোধী এই ভাষ্য জানিয়েছে সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাত। 14 সদস্যের এই কমিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের জারি করা 133 অধ্যাদেশ যাচাই বাছাই করছে। এই কমিটির 11 সদস্য বিএনপির, 3 জন জামাতের। 133টি অধ্যাদেশের মধ্যে 113টি জাতীয় সংসদে পাশ করতে একমত হয়েছে সরকারি এবং বিরোধী দল। বিশেষ কমিটির বৈঠক সূত্র জানায়, গণভোট ছাড়াও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন অধ্যাদেশেও বিএনপি পরিবর্তন আনতে চাইছে।
বিরোধী দলের দাবি, পরিবর্তন বা আলোচনার জন্য সংসদে উপস্থাপনের মাধ্যমে এসব অধ্যাদেশ বাতিল করতে চাইছে সরকারি দল। এর মাধ্যমে আগের মতো প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতা থেকে যাচ্ছে, যা জুলাই সনদের লঙ্ঘন। সূত্রটি বলছে 20টি অধ্যাদেশের বিষয়ে এখনও একমত হতে পারেনি বিশেষ কমিটি। আগামী 29 মার্চ কমিটির তৃতীয় বৈঠক, যেদিন সংসদের অধিবেশনও বসছে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির পর তা পরবর্তী সংসদ অধিবেশনে উত্থাপন এবং 30 দিনের মধ্যে পাশ না হলে অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। ইউনূস সরকারের 133টি অধ্যাদেশ গত 13ই মার্চ সংসদে উত্থাপন করা হয়েছে। আগামী 12ই এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো পাশ হতেই হবে। যদি 12 এপ্রিলের মধ্যে পাশ না হয় তাহলে সেটা বাতিল হয়ে যাবে। যে আলোচনাটা চলছে শুধুমাত্র গণভোট না, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সাংবিধানিক পরিষদ গঠন যে আদেশ, সেই আদেশগুলোও বাতিল হয়ে যাচ্ছে। সেই আদেশগুলো বিএনপি কখনোই সংসদে পাশ করবে না। এর আগে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যেটা সংবিধানে নেই সেটা হবে না। আমরা সংবিধানের পথে ছিলাম, আছি এবং থাকব। সংবিধান বিরোধী কোনো কিছু হবে না। গণভোট সংবিধান বিরোধী, সংবিধানে গণভোট নেই, সুতরাং এটা বাতিল হয়ে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিংবা সাংবিধানিক পরিষদ গঠনের যে আদেশ জারি করা হয়েছে, প্রফেসর ইউনূস জারি করিয়েছেন রাষ্ট্রপতিকে দিয়ে, সেটাও বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ বিরোধী দল যে সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে, সেই শপথটাও অবৈধ হয়ে যেতে চলেছে এবং সেটা আগামী কয়েকদিনের মধ্যে। সংসদের অধিবেশন 29 তারিখে বসছে। 12ই এপ্রিলের মধ্যে অবশ্যই প্রফেসর ইউনূসের নেওয়া সিদ্ধান্ত সবগুলোই হয়, মানে যেগুলো পাশ হবে সেগুলো তো পাশ হয়ে গেল, বৈধ হয়ে গেল। যেগুলো পাশ হবে না অটোমেটিকলি সেগুলো বাতিল হয়ে যাবে এবং সেই বাতিলের খাতায় থাকছে বোধহয় গণভোট। তাহলে কি হবে? এই যে এত আয়োজন করে, এত ঢাকঢোল পিটিয়ে, শুধুমাত্র সংস্কৃতি মন্ত্রণালয় 46 কোটি টাকা খরচ করেছে গণভোটের, হ্যাঁ ভোটের প্রচারণা করার জন্য। বিভিন্ন মন্ত্রণালয় শত শত কোটি টাকা খরচ করেছে। প্রায় 1,500 কোটি টাকা গণভোটের জন্য নির্বাচন কমিশন অতিরিক্ত খরচ করেছে। এই খরচের টাকা প্রফেসর ইউনূসের কাছ থেকে কি নেওয়া হবে? রাষ্ট্র কি তার কাছ থেকে বুঝে নিতে পারবে কিংবা নেবে? বিএনপি সরকার কি সেই পথে যাবে? একটা বড় প্রশ্ন কিন্তু এটা। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।